এবং এখানে একটা তারা পাকিস্তান প্রীতি কোনো না কোনোভাবে প্রচ্ছন্নভাবে রয়ে গেছে, যদিও তারাও বোঝেন, সবাই বোঝেন যে পাকিস্তান ফিরে আসার সম্ভব না। কিন্তু বিষয়টা হচ্ছে যে মুক্তিযুদ্ধ মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে। তো আমরা পতাকা পেয়েছি, আমরা মানচিত্র পেয়েছি এবং আমরা আমাদের চলার পথ পেয়েছি। এখান থেকে সরে আসার কোনো, কাউকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক তারা ৭১কে ধারণ করে রাজনীতি করবে। মানে এই জায়গা জুলাইয়ের অভ্যুত্থানের পরে তো যে জিনিসটা হয়েছে যে এখানে যারা রাজনীতিতে কোণঠাসা হয়েছিল কিংবা যাদের অনুমতি ছিল না তারা রাজনৈতিক অঙ্গনে সোচ্চার হয়ে উঠেছে এবং ধর্মভিত্তিক দলগুলো, এবং তারা বিভিন্নভাবে রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড তারা পরিচালনা করছে এবং এখানে এক ধরনের ধর্মীয় উগ্রতা তৈরি হয়েছে এবং যে ধর্মীয় উগ্রতার শিকার হচ্ছে বাউলরা, সুফিরা, মাজারপন্থীরা, এরা সব শিকার হচ্ছে সামাজিকভাবে এবং এর পিছনে রাজনীতি আছে। এগুলো যে এই সব ঘটনাগুলো ঘটছে এর পিছনে রাজনীতি নেই তা না, এবং সেটা হচ্ছে একটা সাম্প্রদায়িক এবং একটি উগ্র ধর্মীয় রাজনীতি। তো এই উগ্রতা তাদের ভিতর খানিকটা প্রচ্ছন্নভাবে গোপনভাবে ছিল, এখন তারা প্রকাশ্যে তাদের উগ্রতার প্রকাশ ঘটাচ্ছে এবং বিএনপি তার নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে তাদের বিরোধিতা করা ছাড়া কোনো বিকল্প নেই। তাকে তো কিন্তু তার জায়গা অর্থাৎ একটা গণতান্ত্রিক কিংবা উদারনৈতিক রাজনীতি করতে হয়, তবে এই ধরনের ধর্মীয় উগ্রতার বিরোধিতা করতে হবে এবং এইটি হলো একটা বাস্তবতা। আর একটা হচ্ছে যে এরা এই সমস্ত ধর্মীয় দলগুলো যারা ৭১-এ অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তো তারা তাদের এই অবস্থানগুলোকে প্রকারান্তরে তারা তুলে ধরার চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রে বিএনপি আর যাই হোক, যেমন জিয়াউর রহমান এক সেক্টর কমান্ডার এবং চট্টগ্রামে কালুরঘাট থেকে তার ঘোষণা সারা দেশকে উজ্জীবিত করেছিল, যে কারণে মুক্তিযুদ্ধের জায়গাটাকে ধরেই বিএনপিকে অগ্রসর হতে হবে, যে কারণে এখানে একটা সংঘাত এবং দ্বন্দ্ব শুরু হয়েছে। বিপক্ষটা মানে বাংলাদেশে থেকে কে বাংলাদেশের পক্ষের আর কে বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে, এইটা কি আসলে আমাদের ভবিষ্যতের জন্য খুব একটা সুস্থ রাজনীতি বয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ দরকার ছিল, কিন্তু সেটা হতে হলে দুটো জিনিস দরকার। একটা হলো যেমন অপরাধীদেরকে, এটা ৭২ সাল থেকেই হয় নাই, যেমন ৭২ সাল থেকে অপরাধীদের বিচার করা হয় নাই, যুদ্ধাপরাধীদের বিচার করা হয় নাই, অপরদিকে যুদ্ধাপরাধীদের গালি দিয়ে রাজনীতিকে ঠিক ধরে রাখার চেষ্টা হয়েছে। তো এইটার ভিতরে তখন একটা অপরাধীদেরকে বিচার করে যারা সাধারণ, যারা অপরাধ করে নাই তাদেরকে সমাজে জায়গা করে দেওয়ার যে সুযোগটা ছিল একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের, সেইটা ৭২ সালে হয়নি। নিজেও তো একজন বীর মুক্তিযোদ্ধা, সো এই বিজয়ের মাসে আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, আপনার কি মনে হচ্ছে যে এই সময়ে মুক্তিযুদ্ধের যে মানে মহিমান্বিত ইতিহাস বা তার সম্মান সেই জায়গায় নানা সময় আঘাত আনার চেষ্টা করছে, যেটা বারবার আমাদের রাজনীতি ইস্যু হয়েছে, আপনি কি মনে করেন? বিষয়টা হচ্ছে যে মুক্তিযুদ্ধ মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে, তো আমরা পতাকা পেয়েছি, আমরা মানচিত্র পেয়েছি এবং আমরা আমাদের চলার পথ পেয়েছি। এখান থেকে সরে আসার কোনো, কাউকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক তারা ৭১কে ধারণ করে রাজনীতি করবে। মানে এই জায়গাটা তো বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে, কি বলেন? সেটা আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের দেশে এই রিয়েলিটিটাও অনেকে মানতে পারছেন না। তো যারা বিরোধিতা করেছে এখন পর্যন্ত তারা ক্ষমা চাইছে না, তাদের যে ক্ষমা স্বাভাবিক নিয়মে যে ক্ষমা চাওয়ার দরকার তারা সেই ক্ষমা চাইছে না। কিন্তু তারা তো বলছেন যে আমরা ক্ষমা চেয়েছি, আমাদের আগের আমির গোলাম আজম সাহেব ক্ষমা চেয়েছেন, নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। না, নিঃশর্ত ক্ষমা চান না, ওটা ঘুরে ফিরে বলেছেন যদি অপরাধ করে থাকি, এটা শুধুমাত্র কেন ৭১-এর ৪৭-এও অপরাধ করে ৪৭-এর জন্য ক্ষমা চাই, এই ধরনের কথাবার্তা তারা বলছে। তো এই থেকে প্রতীয়মান হয় যে আসলে এখানে একটা যারা বাস্তবতাকে মেনে নিচ্ছে না এবং এখানে একটা তারা পাকিস্তান প্রীতি কোনো না কোনোভাবে প্রচ্ছন্নভাবে রয়ে গেছে, যদিও তারাও বোঝেন, সবাই বোঝেন যে পাকিস্তান ফিরে আসার সম্ভব না, কিন্তু পাকিস্তানের একটা পলিটিক্স ছিল, যে পলিটিক্সটা ধর্মভিত্তিক রাজনীতি, সেই রাজনীতিকে তারা ধারণ করছে। ওকে, মান্নান ভাই আপনাকে শুনে শেষ